হ্যালো, তোদেরকে আগের ভিডিওতে আমি মানে যেটা পড়িয়েছিলাম আর কি, সেটা হচ্ছে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তারই বলেছিলাম যে কিছু আজকে বাস্তব সমস্যা নিয়ে আলোচনা করব। ঠিক আছে? তো প্রথমে আমি কিছু সহজ সহজ, একটু হালকা ট্রিকি এবং সহজ করে ফেলা যায় এরকম অঙ্ক নিয়েছি। তারপরে আস্তে আস্তে একটু মডারেট নেব। হ্যাঁ, ঠিক আছে। দেখ, আজকে আগের দিন তো আমি ইন্ট্রোডাকশনে বলেই দিয়েছি যে বাস্তব জীবনে আমাদের একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের কতটা গুরুত্ব। ঠিক আছে? তো আজকে তোদেরকে বোঝাবো যে সেই গুরুত্বটা কিভাবে আমরা ইউজ করি। হ্যাঁ, আগের দিন নর্মাল কতগুলো সমাধান দেখিয়েছি, তো আজকে দেখ এখানে কতগুলো প্রশ্নের অঙ্ক যেগুলো আমাদের মাধ্যমিকের জন্য খুব ইম্পর্টেন্ট, 3 নম্বর করে আসে। হ্যাঁ, 3 মার্কসে থাকে এই অঙ্কগুলো। আজকে আমি এখন 3টে অঙ্ক নিয়েছি, তারপরে আবার 3টে অঙ্ক নেবো, এরকম ভাবে 3টে 3টে করে তোদের লিখবো। হ্যাঁ, আমার তো বোঝানোটা মেন উদ্দেশ্য। দেখ, বলছে এখানে প্রথম অঙ্কটা দেখ। প্রথম অঙ্কটা হচ্ছে যে দুটি ক্রমিক অযুগ্ম সংখ্যার গুণফল, দুটি ক্রমিক অযুগ্ম সংখ্যার গুণফল কত বলেছে? 899। সংখ্যা দুটি নির্ণয় করো, সংখ্যা দুটি নির্ণয় করো। এখানে একটা ট্রিক আছে এই অঙ্কটার মধ্যে, ভালো করে বুঝছো। বলছে বইতে এরকম দেখবে একটা অঙ্ক আছে, যে বলে দেওয়া আছে দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল এত এবং সংখ্যা দুটি নির্ণয় করো। এবার পরীক্ষায় কিন্তু বইয়ের অঙ্কটা দেবে না, বইয়ের অঙ্কটা দেবে না, শুধুমাত্র কি করবে, ধনাত্মক কথাটা তুলে দেবে। তুলে দিয়ে এরকম করে আসবে, তোরা দেখবি উত্তর করতে গেলে একটু সমস্যা হবে। মানে সব বাচ্চার সমস্যা হয় না, কিছু কিছু বাচ্চার সমস্যা হয়, যাদের সমস্যা হয় তাদের জন্যই আমার এই ভিডিও। তো দেখ, বলছে দুটি ক্রমিক অযুগ্ম সংখ্যা, তাহলে অযুগ্ম সংখ্যা ক্রমিক, ক্রমিক মানে হচ্ছে পরপর, ক্রমিক নামে কি, ক্রমিক মানে হচ্ছে পরপর, পরপর অযুগ্ম সংখ্যার গুণফল হচ্ছে 899, সংখ্যা দুটি নির্ণয় করো। খুবই সহজ অঙ্ক। দেখ, বলছে যদি একটা সংখ্যা 1 হয়, 1 একটা অযুগ্ম সংখ্যা, ঠিক, তাহলে তার পরের অযুগ্ম সংখ্যাটা কি হবে? 3 হবে। তাহলে 1 এর পর কত আসে? 3 আসে। 3 এর পর কত আসে? 5 আসে। 5 এর পর কত আসে? 7 আসে। তাহলে আমি যদি ভাবি এই 1 থেকে 3 কি করে পাই? +2 করে পাই। 2 থেকে 3 থেকে 5 কি করে পাই? +2 করে পাই। 5 থেকে 7 কি করে পাই? +2 করে পাই। তাহলে এই একটা বিজোড় সংখ্যা থেকে বা অযুগ্ম সংখ্যা থেকে পরবর্তী অযুগ্ম সংখ্যা যেতে গেলে আমাদের কি করতে হয়? +2 করতে হয়, তাই তো? তাহলে আমি যদি ধরে নিই যে ধরি ধরি একটি অযুগ্ম সংখ্যা সমান সমান x, তাই তো? তাহলে সুতরাং অপর অযুগ্ম সংখ্যা কি হবে? সুতরাং অপর অযুগ্ম সংখ্যা তাহলে কত হবে? অবভিয়াসলি হবে হচ্ছে x+2। ঠিক আছে? আচ্ছা, একটু বলে দিই তোদেরকে, যখন এটা লিখলাম এই যে 1 3 5 7 করে চলছে না, এই যে ডিফারেন্সটা দেখ, সবার মধ্যে ডিফারেন্সটা 2। তার মানে এই ডিফারেন্সটাকে বলা হয়, এটা সমান্তর প্রগতিতে আছে বা এপিডি আছে, যেটা তোদের ক্লাস 11 আছে। আমি এরকম মাঝে মাঝে বলে দেবো। হ্যাঁ, এই জিনিসগুলো ছোট 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 জিনিস আমি সবসময় বলে দিই বাচ্চাদেরকে, আমি যাদের পড়ে তাদেরকেও বলে দিই, এখানেও বলে দেবো। দেখ, যে +2 করে চলছে, তো এটা কিসেতে আছে? এপিতে আছে। ঠিক আছে? এটা এপি সিরিজ মানে সমান্তর প্রগতি। সমান্তর প্রগতি কি জিনিস ক্লাস 11-এ আমরা করবো। যাই হোক, অঙ্কতে ফিরে আসি। বলছে একটি অযুগ্ম সংখ্যা, তাহলে ধরে নিলাম কত? x। তাহলে অপর অযুগ্ম সংখ্যা তাহলে কত হবে? x+2। তাহলে বলেছে তাদের সংখ্যা দুটির গুণফল কত বলেছে? 899। তাহলে প্রশ্নানুসারে আমি কি বলতে পারি যে x ইন্টু x+2 ইকুয়ালস টু 899। স্যার তাহলে এত সোজা অঙ্ক আপনি বলছেন যে ঠিক আছে, আমি দেখ একটুখানি বোঝ। বলছে তুই যদি এটাকে এরকম ভাবে গুণ করে দিস, x² প্লাস 2x মাইনাস 899 ইকুয়ালস টু 0। ঠিক আছে? তাহলে এটাকে আমি সিম্পল মিডল টার্ম করতে পারি। তাহলে 899 কে তুই যদি ভাঙাস তাহলে কত হবে? হবে হচ্ছে, তুই সাপোজ এটাকে 31 দিয়ে ভাগ কর। কি করবি তুই? এটাকে 31 দিয়ে ভাগ কর। 31 দিয়ে ভাগ করলে কত হবে? দেখ তো, 2 বার দিই, 2 বার দিলে কত হবে? 2 বার দিলে হবে হচ্ছে 2 1 2, 3 2 6, তাই তো? তাহলে 2 আছে, কত হলো? 9 হবে, তাহলে 7 হলো। আর এদিকে হচ্ছে কত হবে বাবা? 2 হবে, আর এদিকে 9 হবে, তাই তো? তাহলে এ দেখ 31 আছে, তাহলে 31, এটা হচ্ছে 31। তাহলে একের সাথে কত গুণ করলে 9 আসে? মোটামুটি 9 গুণ করলে, তাই তো? তাহলে 31 ইন্টু 9 যদি করিস, 9 একে 9, 3 9 27, তাহলে 9 বারে যাচ্ছে হচ্ছে 279। তাহলে এই 31 ইন্টু 29 করে কত আসে আমাদের? 899 আসে। তাহলে 31 মাইনাস 29 যদি করিস তাহলে কত পাচ্ছিস? 2 পাচ্ছিস। তার মানে x² প্লাস 31 মাইনাস 29 ইন্টু এক্স মাইনাস 899 ইকুয়ালস টু কত? 0 আসলে আমাদের এখানে এটা।
এবার তুই দেখ এইখানে কি হবে, এক্স স্কোয়ার প্লাস 31x মাইনাস 29x মাইনাস 899 ইকুয়ালস টু কত, 0। ওকে, তাহলে এই দুটো থেকে তুই যদি এক্স কমন নিস, তাহলে এক্স কমন নিলে কি দাঁড়াবে, এক্স কমন নিলে দাঁড়াবে হচ্ছে এক্স প্লাস 31 মাইনাস 29 কমন নিলে হবে এক্স প্লাস 31 ইকুয়ালস টু 0। তাহলে তুই যদি দুটো থেকে এক্স প্লাস 31টা কমন নিয়ে নিস, তাহলে দাঁড়াচ্ছে হচ্ছে এক্স মাইনাস 29 ইকুয়ালস টু 0। আগের দিন আমি তোদের বলেছিলাম যে দুটো রাশির গুণফল যদি শূন্য হয় তাহলে প্রতিটি রাশির মান অথবা অন্তত একটি রাশির মান শূন্য হতে হয়, তাই তো? হয় তাহলে কি লিখবো, এক্স প্লাস 31 ইকুয়ালস টু 0, নতুবা কি লিখবো, এক্স মাইনাস 29 ইকুয়ালস টু 0। তার মানে এক্স ইকুয়ালস টু মাইনাস 31 আর এক্স ইকুয়ালস টু 29। তাহলে তোরা বলবি স্যার এটা তো সমস্যা কি ছিল, একদম ইজি জিনিস করে ফেললাম। কিন্তু ঘটনা হচ্ছে, ভালো করে বোঝ ঘটনাটা কি, ঘটনাটা হচ্ছে আমাদের এখানে কিন্তু ধনাত্মক কথাটা বলে দেওয়া নেই, তার মানে সংখ্যাটা কি হতে পারে, ঋণাত্মক হতে পারে। এবার বলছে তাহলে ঋণাত্মক যদি হয় তাহলে তো এই সংখ্যাটা ধনাত্মক আছে। বলছে যে দুটো ঋণাত্মক সংখ্যার গুণফল কিন্তু ধনাত্মক হয়, তাই না? মানে মাইনাস এ ইন্টু মাইনাস বি যদি তুই করিস তাহলে কিন্তু প্লাস এ বি পাই, আবার এ ইন্টু বি করলে কিন্তু আমরা আবার এ বি পাই, তাই না? তাহলে তুই দেখ এই যে এক্স ইকুয়ালস টু মাইনাস 31 এটা কিন্তু পসিবল, এক্স ইকুয়ালস টু মাইনাস 31 পসিবল, আবার এক্স ইকুয়ালস টু 29 এটাও কিন্তু পসিবল। তাহলে কি লিখবো, লিখবো হচ্ছে যখন এক্স ইকুয়ালস টু মাইনাস 31, যখন এক্স ইকুয়ালস টু কত হবে, মাইনাস 31, তাহলে সুতরাং অপর সংখ্যা কত হবে, তাহলে এক্স প্লাস 2 ইকুয়ালস টু মাইনাস 31 প্লাস 2 মানে কত হবে, মাইনাস 29। ওকে, প্লাস মাইনাসে মাইনাস হয়ে গেল। আবার যখন যখন x ইকুয়ালস টু কত বাবা, x ইকুয়ালস টু 29, তখন আবার আমি কি বলতে পারি, x প্লাস 2 ইকুয়ালস টু কত বাবা, 29 প্লাস 2 ইকুয়ালস টু 31। তাহলে সংখ্যা দুটির অ্যান্সার কি হবে, তাহলে সুতরাং সংখ্যা দুটি কি চেয়েছে, সংখ্যা দুটি নির্ণয় করো, তাই তো? লিখবি সুতরাং সংখ্যা দুটি কি হবে বাবা, মাইনাস 31 ও মাইনাস 29, অথবা কি হবে, এবং এবং কি হবে 29, বা অথবা লিখতে পারি এখানে অথবা, অথবা ঠিক আছে 29 ও কত বাবা 31, মানে মাইনাস 31 এবং মাইনাস 29, মাইনাস 31 ও মাইনাস 29 তুই যদি গুণ করিস তাহলেও আমার 899 আসবে, আবার 29 আর 31 যদি গুণ করিস তাহলেও কিন্তু আবার কত আসবে বাবা, 899 আসবে। ঠিক আছে, ভালো করে দেখে নে অঙ্ক। এইবার দেখ পরের অঙ্কটা দেখ কি বলছে, 50কে এমন দুটি অংশে ভাগ করো যেন অংশ দুটির অনন্যকের যোগফল 1/12 হয়। এই অঙ্কটা খুব সোজা, কিন্তু কোথায় নাম্বার কাটে আমি বোঝাচ্ছি, ভালো করে দেখ। বলছে 50কে এমন দুটি অংশে ভাগ করো যেন অংশ দুটির অনন্যকের যোগফল 1/12 হয়। একদম সহজ, কিছুই নেই, কিন্তু তবুও পরীক্ষায় নাম্বার চলে যায়। কোথায় চলে যায় আমি দেখাচ্ছি, বোঝ ভালো করে। সাধারণত এগুলো আমরা খেয়াল করি না, বুঝলি তো, কিন্তু খেয়াল করতে হয়। দেখ 2 নম্বর অঙ্ক কি বলছে, বলছে 50কে এমন দুটি অংশে ভাগ করো। তাহলে বলছে ধরি একটি সংখ্যা সমান সমান এক্স, মানে একটি অংশ, সংখ্যা না লিখে তুই অংশ লেখ, ধরি একটি অংশ সমান সমান কত এক্স, এবং অপর অংশ কত হবে, তাহলে 50 মাইনাস এক্স। এতে আবার বাহবার কিছু নেই, এটা একদম ইজি। তাহলে বলছে যেন অংশ দুটির অনন্যকের যোগফল, অনন্যক মানে কি, উল্টো, তাই তো? মানে 2 এর অনন্য কত, 1 এর 2, 3 এর অনন্য কত, 1 এর 3, তাই তো? 5/6 এর অনন্য কত, 6/5, তাই তো? তাহলে দেখ বলছে প্রশ্নানুসারে করতে পারি, তাহলে প্রশ্নানুসারে কি হবে, তাহলে 1/x প্লাস 1/50 মাইনাস এক্স ইকুয়ালস টু কত, 1/12। 1/x প্লাস 1/50 মাইনাস এক্স ইকুয়ালস টু 1/12। তাহলে দেখ এইখান থেকে x ইন্টু 50 মাইনাস এক্স, তাই তো? এক্স এক্স কি হলো, এখানে কেটে গেল, এটা যদি একের সাথে গুণ হয়ে যায় 50 মাইনাস এক্স প্লাস এটা কেটে গেল, এটা যদি একের সাথে গুণ হয়ে যায় প্লাস এক্স ইকুয়ালস টু 1/12। তাহলে প্লাস এক্স মাইনাস এক্স কি হয়ে গেল, কেটে গেল। তাহলে এটার সাথে এটা গুণ, এটার সাথে
এটা গুণ, তাই তো? তাহলে যদি আমি গুণ করি তাহলে কত হবে, x ইন্টু 50 মাইনাস এক্স ইকুয়ালস টু 5 বরং কত 60, 6 শূন্য আর একটা শূন্য বসে গেল, একবার আমি গুণ করে দিলাম। তাহলে তুই যদি এটাকে গুণ করিস তাহলে কত হবে, 50x মাইনাস এক্স স্কোয়ার, এদিকে 600টাকে এদিকে নিয়ে আসলে 600 সমান সমান শূন্য। যদি একটু সাজিয়ে লিখি তাহলে কত হবে, মাইনাস এক্স স্কোয়ার প্লাস 50x মাইনাস 600 সমান সমান শূন্য। যদি এটাকে দুদিকে আমি কি করি, মাইনাস দিয়ে গুণ করে দিই তাহলে কত হবে, এক্স স্কোয়ার মাইনাস 50x প্লাস 600 ইকুয়ালস টু 0। এখানে ব্র্যাকেটে লিখবি উভয় পক্ষে মাইনাস 1 দ্বারা গুণ করে পাই, আমি আর লিখছি না, এগুলো অবভিয়াস জিনিস, এগুলো তোমরা কিন্তু জানো যে উভয় পক্ষে মাইনাস 1 দ্বারা গুণ করে পাই, লিখতে হবে এখানে। আচ্ছা, তাহলে 600 কে ভাঙিয়ে আমাকে কত আনতে হবে, 50 আনতে হবে। খুব ভালো কথা, তাহলে ভাঙাও, কোনো সমস্যা নেই। তাহলে 600 কে আমি যদি ভাঙাই তাহলে 50 আনার জন্য 5 দিয়ে করলে 12 শূন্য, 5 দিয়ে করলে কত হবে, 5 দুগুণে 10 4, তাই তো? কি রে, তারপরে কত হবে, 2 দিয়ে করলে 12, 2 দিয়ে করলে কত হবে 6, 2 দিয়ে করলে 3, তাই তো নাকি? তাহলে কি আসবে দেখে নিচ্ছি আমি, দেখতো 5 5 25, আচ্ছা 2 3 দুগুণে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3 8 24, 24 মাইনাস আসছে না, তাই তো? তাহলে এখানে দেখতো 5 দুগুণে 10, 10 দুগুণে কত 20, 20 আনলাম। আচ্ছা 3 দুগুণে 6, 5 6 কত 30, 30 আনলাম। তাহলে 30 আর 20 যোগ করলে কত আসে, 30 আর 20 যোগ করলে 50 আসে। এটা একটুখানি নিজেকে কিন্তু ক্যালকুলেশন করে দেখতে হবে। যেমন আমি এটা করলাম, দেখ 5 দুগুণে 10, 10 দুগুণে 20, তাহলে 20 আসলে এখানে আমার, আর বাকিটা যেটা পড়ে থাকলো 3 দুগুণে 6 আর 5 6 30, তাহলে 30 আর 20 যোগ করে কত আসছে, ইজিলি 50 পেয়ে যাচ্ছি আমরা, তাই তো? তাহলে কি করব, এক্স স্কোয়ার মাইনাস কত করবো, 30 প্লাস 20 ইন্টু এক্স প্লাস 600 সমান সমান শূন্য। তাহলে এখান থেকে আমি যদি এটাকে গুণ করে দিই, এক্স স্কোয়ার মাইনাস 30x মাইনাস 20x, এই মাইনাসটা এখানে গুণ হয়ে গেল, প্লাস 600 সমান সমান শূন্য। ঠিক আছে? স্যার আপনি তো নর্মালি অঙ্ক করছেন, এখানে তো নাম্বার কাটার কোনো জায়গা নেই। এলাম দাঁড়া, একটু দাঁড়া, ওয়েট কর। বলছে এক্স কমন নিলে কত হবে, এক্স মাইনাস 30 মাইনাস 20 কমন নিলে কত হবে, এক্স মাইনাস 30 সমান সমান শূন্য। তাহলে এখান থেকে যদি আমি এক্স মাইনাস 30 কমন নিয়ে নিই, কত পড়ে থাকবে, এক্স মাইনাস 20, এক্স মাইনাস 20 সমান সমান শূন্য। তাহলে এইবার দেখ, বলছে হয় এক্স ইকুয়ালস টু এক্স মাইনাস 30 ইকুয়ালস টু 0, অথবা কি হবে এক্স ইকুয়ালস টু কত 30, আর নতুবা এক্স মাইনাস 20 ইকুয়ালস টু 0, তাহলে এক্স ইকুয়ালস টু কত হবে 20। এবার সাথে সাথে না আমরা এখানে কনক্লুশন টেনে দিই যে তাহলে অংশ দুটি কি হবে, একটা হবে 30, একটা হবে 20, কিন্তু অ্যান্সার আমরা 20 30 লিখে দিই, কিন্তু এখানেই নাম্বারটা কাটে। ভালো করে দেখ, এক্স এর এখানে কটা ভ্যালু এসছে, দুটো ভ্যালু এসছে, দুটো ভ্যালুই পজিটিভ, দুটো ভ্যালু কিন্তু হতে পারে। মানে যখন এক্স 30 হবে তাহলে একটা অংশ 30 হলে আরেকটা অংশ হবে 20, আবার যখন এক্স 20 হবে তখন একটা অংশ 20 হলে আরেকটা অংশ হবে 30। মানে ব্যাপারটা হচ্ছে, তোর মনে হচ্ছে যেন ব্যাপারটা একই, কিন্তু আদৌ ব্যাপারটা একই নয়। কেন একই নয়, কারণ এক্স একজন ব্যক্তি, আর সাপোজ ধর 50 মাইনাস এক্স আরেকজন ব্যক্তি, তাহলে এক্স এর বয়স 30 বছর হওয়া আর এক্স এর বয়স 20 বছর হওয়া কিন্তু সেম নয়। একজন বয়স্ক মানুষের 30 বছর বয়সের মানুষ আর 20 বছর বয়সের মানুষের মধ্যে কিন্তু পার্থক্য আছে। তাহলে এখানে দুটো কেস হবে। ইভেনচুয়ালি আমি বলে দিই, যখন মাধ্যমিক যখন খাতা দেখা হয় না, টিচারদের কিন্তু অ্যান্সার শিট প্রোভাইড করা হয়। আমি যতদূর জানি টিচারদেরকে অ্যান্সার শিট প্রোভাইড করে দেওয়া হয় এবং সেখানে কিন্তু পুরোপুরি অ্যান্সার করে দেওয়া থাকে। ঠিক আছে? অথবা করে দেওয়া থাকলেও তার হিন্ট দেওয়া থাকে এবং এক্স্যাক্টলি দেওয়া থাকে। এবং আমি মাধ্যমিকে যতটুকু জানি যে এখানে কিন্তু দুটো কেসই তোমাকে উল্লেখ করতে হবে, না হলে কিন্তু তোমাকে 1 নম্বর কেটে নেবে। কিরকম ভাবে দুটো কেস উল্লেখ করতে হবে আমি বলে দিচ্ছি। দেখো, এই জিনিসগুলো, এই ছোট ছোট জিনিসগুলো আমরা করি না বলে তখন কি হয় বলতো, তখন আমাদের নাম্বারটা আস্তে আস্তে কমতে থাকে। মানে আমি বোঝানোর চেষ্টা করি, যখন একটা বাচ্চা 90 পায় বা 95 পায়, তার যে ছোট ছোট ভুলগুলো হয় বলেই কিন্তু এখানে নাম্বারগুলো কেটে যায়। আর 100 পেতে গেলে কিন্তু তোমাকে পুরোপুরি পারফেক্ট পেতে হবে, মানে পারফেক্ট হতে হবে একদম। হ্যাঁ, কি লিখবো, যখন x ইকুয়ালস টু 30, তাহলে যখন x ইকুয়ালস টু 30 তাহলে কত হবে, একটি অংশ 30, অপর অংশ 50 মাইনাস 30 সমান সমান কত 20। আবার যখন x ইকুয়ালস টু 20, একটি অংশ কত, একটি অংশ 20
অপর অংশ 50 মাইনাস 20 সমান সমান কত? 30। মানে বলছি সাপোজ ধর এরকম হতে পারে যে প্রথম জন তার বয়স 30 বছর এবং যে দ্বিতীয় জন তার বয়স 20 বছর, কিন্তু এখানে কিন্তু এটাও পসিবল যে প্রথম জন তার বয়স 20 বছর আর যে দ্বিতীয় জন তার বয়স 30 বছর। বুঝতে পেরেছিস কি বলেছি? এখানে কিন্তু এই দুটো জিনিস তোমাকে উল্লেখ করতে হবে, আদারওয়াইজ কিন্তু তোমার কিন্তু পরীক্ষায় নাম্বার কাটা যাবে। ঠিক আছে, এই ছিল আমাদের এখানে এইটা ট্রিক। এবার তোরা অঙ্কটাকে একটু ভালো করে দেখে নে। আচ্ছা, এবার এই অঙ্কটা তোরা করলি, এই অঙ্কটাকে আমি কেন নিয়েছি দেখ। এই অঙ্কটাকে আমি নিয়েছি, আমি কতগুলো জায়গায় আগে থেকে মার্ক করে রেখেছি। ঠিক আছে, তো এই মার্ক গুলো খুব কাজে লাগবে। হ্যাঁ, দেখ মার্কিং গুলো কেন করেছি, কারণ এই অঙ্কটার সাথে এই অঙ্কটার কিছু ক্লাসিফিকেশন আছে, সেই ক্লাসিফিকেশন গুলো তোদেরকে বোঝানোর জন্য। দেখ নর্মালি আমরা আগের অঙ্কটাতে কি ছিল, 50কে এমন দুটি অংশে ভাগ করো যে যেন অংশ দুটির অনন্যকের যোগফল কত 1/12 হয়। ঠিক আছে, এখানেও তাই বলে যে 16কে এমন দুটি অংশে বিভক্ত করো যেন বৃহত্তম অংশের বর্গের দ্বিগুণ, বৃহত্তম অংশের বর্গের দ্বিগুণ ক্ষুদ্রতর অংশের বর্গের 164 বেশি। এখানে একটা কেস আছে দেখ, বৃহত্তর ক্ষুদ্রতর, বৃহত্তম ক্ষুদ্রতম মানে কি, এই দুটো কিন্তু ক্লাসিফাই করছে এই অঙ্কটাকে। কেন কেন এখানে এখানে একটা কেস হবে, এখানে কিন্তু আর দুটো কেস হবে না। কেন স্যার দুটো কেস হবে না, চল দেখাচ্ছি। আমি এখানে কিন্তু একটি অংশ আর অপর অংশ ধরবো না, আমি কি ধরবো, আমি ধরবো হচ্ছে ধরি বৃহত্তর, হ্যাঁ বৃহত্তর অংশ এক্স, এক্স গ্রেটার দেন 0 হবে অবশ্যই, অবভিয়াসলি বৃহত্তর অংশ এক্স। তাহলে সুতরাং কি হবে, তাহলে ক্ষুদ্রতর অংশ কত হবে, তাহলে 16 মাইনাস এক্স। হ্যালো, এবার কি বলেছে দেখ, বলছে বৃহত্তম অংশের বর্গের দ্বিগুণ। তাহলে প্রশ্নানুসারে, আমি প্রশ্নানুসারে এটা করছি, একবারে ভালো করে বুঝবি কেন কি কোথা থেকে আসছে। ঠিক আছে, তো বলছে বৃহত্তর অংশের বর্গ, বৃহত্তর অংশের বর্গ মানে এই যে এইটা অংশের বর্গ এক্স স্কোয়ার, বর্গের আবার দ্বিগুণ, দ্বিগুণ মানে কত 2x স্কোয়ার, বৃহত্তর অংশের বর্গের দ্বিগুণ ক্ষুদ্রতর অংশের বর্গের চেয়ে, ক্ষুদ্রতর অংশের বর্গ মানে 16 মাইনাস এক্স তার হোল স্কোয়ার, ক্ষুদ্রতর অংশের বর্গের চেয়ে কত বেশি, এই যে বাবা 164 বেশি। তাহলে 164 যদি বেশি হয় তার মানে কে বেশি, এ বেশি এ কত কম, তাহলে এ বেশি এ কম যদি হয় কত কম, 164 কম। এখান থেকে আমাকে কার ভ্যালু বার করতে হবে, এক্স এর ভ্যালু বার করতে হবে। চল চেষ্টা করি একটু, আমি পারবো কিনা জানি না, একটু চেষ্টা করে দেখি। 2x স্কোয়ার মাইনাস, তাই তো এটাকে যদি ফর্মুলায় ফেলি 16 স্কোয়ার করলে কত হবে 256 মাইনাস 16 ইন্টু 2 করলে কত 32x, একবারে করলাম একদম সোজা জিনিস, প্লাস এক্স স্কোয়ার, তাই তো এটা মাইনাস 164 ইকুয়ালস টু কত 0। তার মানে দেখ 2x স্কোয়ার, এখানে যদি মাইনাসটাকে আমি গুণ করে দিই শুধুমাত্র এইটুকু ব্র্যাকেটের মধ্যে মাইনাস গুণ হবে। আচ্ছা তোদের সুবিধার্থে আমি এটাকে ওইদিকেই আপাতত রাখছি, এটাকে গুণ করলে মাইনাস 256 মাইনাসে মাইনাসে প্লাস 32x প্লাস মাইনাসে মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 164 ইকুয়ালস টু 0। ওকে, তাহলে দেখ 2x স্কোয়ার থেকে x স্কোয়ার বাদ গেলে কত পড়ে থাকবে x স্কোয়ার, 32x টাকে আমি যদি এরকম ভাবে লিখি, এখানে 32x মাইনাসে মাইনাসে কত বাবা প্লাস, তাহলে মাইনাস বড়টার আগে মাইনাস চিহ্ন, 6 আর 4 কত 10, 10 এর 0 হাতে আমার 1, 6 আর 5 কত 11 আর 1 12, 2 হাতে আমার 1, 2 আর 1 কত 3 আর 1 4, তাহলে 420 ইকুয়ালস টু কত ওভার 0। তাহলে এই 420টাকে ভাঙিয়ে আমাকে কত আনতে হবে 32 আনতে হবে। তাহলে ভাঙাই দেখি তো, 420কে যদি আমি মোটামুটি 5 দিয়ে ভাঙানোর চেষ্টা করি তাহলে কত হবে, 5 আর 40, তাই তো 4 5 20, তারপর যদি 4 দিয়ে ভাঙানোর চেষ্টা করি 4 দুগুণে 8, আচ্ছা 2 দিয়ে করছি, হ্যাঁ 2 দিয়ে করলে কত হবে বাবা, 2 দিয়ে করলে 4 দুগুণে 8, 2 দুগুণে 4, তাই তো 2 দিয়ে করলে 2 দুগুণে 4, 2 একে 2, 3 দিয়ে করলে কত হবে 3 7 21, তাহলে আনতে হবে কত আমার 32, তাই তো দেখি তো কত আছে, 5 দুগুণে 10, 10 দুগুণে 20 আসছে না, তাহলে 7 দুগুণে 14, 3 7 21, 21 প্লাস 10 করলে আসছে না, দেখি একটু চেষ্টা করি কত দিয়ে আনবো 32, তাই তো তাহলে কি হবে 3 7 21, 21 দুগুণে 42, তাই তো চলে এসে দেখো 3 7 21, 21 দুগুণে কত 42।
আর 5 দুগুণে কত 10, তাহলে 42 থেকে 10 বাদ দিলে কত হয় 32, তাই তো। আমি কিন্তু এই অঙ্কগুলোকে র্যান্ডম পিক করেছি, আমি কিন্তু কোনো রকম কোনো মুখস্থ বা কিছু করে করিনি কিন্তু। হ্যাঁ দেখ, আমি তোদের সামনে কিন্তু ক্যালকুলেশন করছি। দেখ এই যে 3 7 21, 21 দুগুণে কত 42, এই 42 আর 5 দুগুণে কত 10, তাহলে কত 42 - 10 করলে কত হয় 32 হয়। তাহলে দেখ এই যে আমার 32 এখানে এসছে, তাহলে দেখ আমি কি করছি, এক্স স্কোয়ার প্লাস 42 মাইনাস 10 ইন্টু এক্স মাইনাস 420 ইকুয়ালস টু 0। এই অঙ্কগুলো খুব ভালো অঙ্ক বাবা, জানিস তো। হ্যাঁ, এখানে এক্স স্কোয়ার প্লাস 42x মাইনাস 10x মাইনাস 420 ইকুয়ালস টু 0। ঠিক আছে, এই দুটো থেকে আমি যদি x কমন নিই, x প্লাস 42 মাইনাস 10 কমন নিলে x প্লাস 42 ইকুয়ালস টু কত হবে 0। তার মানে x প্লাস 42 ইন্টু x মাইনাস 10 ইকুয়ালস টু 0। তাহলে কি হবে, হয় x প্লাস 42 ইকুয়ালস টু 0, তাহলে x ইকুয়ালস টু মাইনাস 42, আর নতুবা x মাইনাস 10 ইকুয়ালস টু 0, x ইকুয়ালস টু 10। তাহলে দেখ এইখানে এই যে x এর ভ্যালুটা এসছে, এটা এসছে মাইনাস 42। তার মানে এইটা তো করতে, এই ধরনের অঙ্কগুলো করতে করতে আমরা হ্যাবিচুয়েটেড হয়ে যাই। দেখ যে মাইনাস 42, x এর ভ্যালু তো গ্রেটার দেন 0, তাহলে এটা কিন্তু হতে পারে না। তাহলে সুতরাং কি হয়ে যাবে, বৃহত্তর ক্ষুদ্রতম অংশ, তাহলে সুতরাং বৃহত্তর অংশ কত বাবা 10, ক্ষুদ্রতর অংশ কত বাবা 16 মাইনাস 10, তাই তো। 16 মাইনাস 10 সমান সমান কত বাবা 6। এইখানে ব্যাপারটা হচ্ছে একটা নেগেটিভ এসছে আর একটা পজিটিভ এসছে, যেহেতু এখানে একটা রুট আমার নেগেটিভ চলে এসছে, সাথে সাথে আমরা এই 10টাকে নিয়ে কাজ করি, দুটো ভাগে ভাগ করি, অঙ্কটা আমাদের মিলে যায়, আমরা নাম্বার পাই। কিন্তু যখন এরকম ধরনের অঙ্ক দেয় তখন কিন্তু x এর ভ্যালু দুটোই পজিটিভ আসে, এবং যখন দুটো পজিটিভ আসে দুটোই কিন্তু দুটো বোধ আলাদা আলাদা কেস হয়, তখন কিন্তু আমরা এটাকে অতটা খেয়াল করি না, একবারে ওই 30 আর 20 করে চলে যায়। কিন্তু 30 20 আর 20 30 এর মধ্যে কিন্তু পার্থক্য আছে। ঠিক আছে, তাহলে এই ছিল আমার আজকে 3খানা মোরাললেস অঙ্ক। আরেকটা অঙ্ক আমি করাবো, দেখ ভালো করে। আচ্ছা, এখানে আরেকটা অঙ্ক আমি নিয়েছি। দেখ এই অঙ্কটা না অনেক সময় কি হয়, এই অঙ্কটা মাধ্যমিকের জন্য খুব একটা বেশি এটা ইম্পর্টেন্ট নয়, তবে এই যে আমাদের মিশনীয় যে স্কুলগুলো আছে, ব্যারাকপুর রামকৃষ্ণ মিশন বা রহরা রামকৃষ্ণ মিশন, বর্ণগর রামকৃষ্ণ মিশন, এদের টেস্টের কোশ্চেন, হ্যাঁ হোলি চাইল্ড, এই ধরনের কিন্তু কোশ্চেন টেস্টে থাকে। হ্যাঁ, ওদের ওদের টেস্টের কোশ্চেনগুলো একটু মানে বেশ কঠিন হয় তাদের জন্য। আর এই ধরনের অঙ্কগুলো না বাচ্চারা না খুব মানে হ্যাপাজার্ড ফিল করে, যে অঙ্কগুলো সলভ থাকলেও পরীক্ষার হলে কি যেন নামাতে পারে না। ঠিক আছে, তো মানে সলভ তুই করেছিস মানে করার পর পরীক্ষা হলে যেমন আটকে যায়। এই ধরনের অঙ্কগুলো একটুখানি টেকনিক্যালি যদি আমি করি, একটু টেকনিক্যালি যদি মাথায় রাখি, তাহলে দেখবি খুব তাড়াতাড়ি আমি সলভ করতে পারছি। সেই টেকনিকটা কি দেখাচ্ছি। দেখ মানে এই ধরনের অঙ্কগুলো দেখলেই না বাচ্চারা প্রথমেই ছেড়ে দেয়, মানে ঘাবড়ে যায়। কারণ এখানে দেখ কি বলেছে, এটাও একটা বাস্তব জীবনের সমস্যা কিন্তু, দেখ ভালো করে। বলছে একই সময় একটি ট্রেন কলকাতা থেকে মধুপুরের দিকে এবং একটি ট্রেন মধুপুর থেকে কলকাতার দিকে রওনা হলো। খুব ভালো কথা। যদি তাদের সাক্ষাতের 1 ঘন্টা ও 4 ঘন্টা পরে ট্রেন দুটি যথাক্রমে মধুপুর এবং কলকাতায় পৌঁছায়, তবে প্রমাণ করো যে একটি ট্রেনের গতিবেগ অপর ট্রেনের দ্বিগুণ। মানে দেখেই মাথা নষ্ট আর কি, যে কি বলছে, এটা কি বলতে চাইছে। মানে এই অঙ্কটা যে এত সহজ হতে পারে সেটা আমি করানোর পর তুই বলবি। ঠিক আছে, দেখ প্রথমত কি করতে হবে, আমাকে ভিজুয়ালাইজ করতে হবে জিনিসটাকে। ছবি যদি না দেখি আমি এই জিনিস সহজে কিন্তু সলভ করতে পারবো না। ঠিক আছে, তো নর্মাল বইতে কিন্তু সলভ করে দেওয়া থাকে এই অঙ্কগুলো। ধরুন কেসি নাগাছে বা অন্যান্য বই, যে সমস্ত রেফারেন্স বইগুলো আছে, কেসি নাগে খুব কম সলভ করা থাকে, এইগুলো সলভ করা থাকে, কিন্তু সেই রেফারেন্স অনুযায়ী কিন্তু সেরকম ভাবে সলভ করা থাকে না। মানে কিরকম বুঝার জন্য যে জিনিসটা দরকার সেটা কিন্তু সাফিসিয়েন্ট থাকে না। বলছে কি দেখ, বলছে একই সময়, মানে ধর সাপোজ সেম টাইমে দুটো ট্রেন, একটা কলকাতা থেকে মধুপুরের দিকে এবং অপরটি ট্রেন মধুপুর থেকে কলকাতার দিকে রওনা হয়েছে। ভালো কথা, এখানে আমি দুটো ছবি আঁকবো, দেখ ভালো করে। এই হচ্ছে আমার এসা, এইটা সাপোজ ধর কলকাতা, এটা সাপোজ ধর মধুপুর। ঠিক আছে, তো আমি এই ছবিতে শুধুমাত্র কলকাতা থেকে মধুপুরগামী ট্রেনেরই জিনিস নিয়ে আলোচনা করব, এবং এইখানে ধর একটা ছবি আঁকছি, সেই রাস্তাটাই ডিস্টেন্সটাই সেম, ধর একটু ছোট বড় হতে পারে, ধর এটাও সেই কলকাতা, এটা সেই মধুপুর, তাই তো।
তাহলে বলছে যে আমি ধরে নিচ্ছি, শোন ভালো করে, প্রথমে অঙ্কটা শুরু করছি। ধরি কি চেয়েছে বলতো, বলছে কলকাতা থেকে রওনা, যদি তাদের সাক্ষাতে, তাই তো, 1 ঘন্টা ও 4 ঘন্টা পরে ট্রেন দুটি যথাক্রমে মধুপুর এবং কলকাতা পৌঁছায়। ঠিক আছে, আমি ধরে নিচ্ছি যে, ধরি ট্রেন দুটি, হ্যাঁ, ট্রেন দুটি যাত্রা শুরুর এক্স ঘন্টা পর সাক্ষাৎ করলো। ভালো করে বুঝ, যাত্রা শুরুর এক্স ঘন্টা পর কি করলো, সাক্ষাৎ করলো। তার মানে কলকাতা থেকে যখন ট্রেনটা এদিক দিকে যাবে সেটা হচ্ছে মধুপুর গামী ট্রেন, আর মধুপুর থেকে যখন কলকাতা আসবে সেটা হচ্ছে কলকাতা গামী ট্রেন। তাহলে ধরে নিলাম আমি এই কলকাতা গামী ট্রেন এক্স ঘন্টায় গেছে, তাহলে এটা গেছে এক্স আওয়ার, তাই তো, এক্স আওয়ার এতটা গেছে। ঠিক এই জায়গাটাতেই কিন্তু সেম তুই এখানে ট্রেনটা, এই মধুপুরগামী ট্রেনটাও কিন্তু রয়েছে, মানে এই ট্রেনটা কলকাতা থেকে কোথায় গেছে, মধুপুরের দিকে গেছে। আর সেই একই সময় কিন্তু ট্রেনটা এইখান থেকে কিসের মধ্যে এসছে বলতো, মধুপুর থেকে কলকাতার দিকে এসছে। তার মানে ও গিয়ে সাপোজ ধর এই পয়েন্টে মিট করেছে, এই পয়েন্টে দুই ভাইয়ের দেখা হয়েছে, দুটো ট্রেন। তার মানে যখন ও এক্স ঘন্টায় যদি এই দূরত্বটা অতিক্রম করে, তাহলে কিন্তু এইটা ও এক্স ঘন্টায় অতিক্রম করবে, তাই না? কারণ ওর সাপোজ ধরে এর হয়তো গতিবেগ বেশি, আমি ধরে নিচ্ছি, তাহলে অনেকটা চলে গেছে, ও এক্স ঘন্টা যতটা গেছে, মানে এক্স ঘন্টায় তার হাফ গেছে, তাহলে গতিবেগ যদি হাফ হয়, তাই তো, তাহলে অল্প গেছে, তাহলে এইটুকু, তাই তো। এবার কি বলছে দেখ, বলছে যদি তাদের সাক্ষাতের 1 ঘন্টা ও 4 ঘন্টা পর যথাক্রমে মধুপুর ও কলকাতা পৌঁছায়, তাহলে দেখ সাক্ষাৎ হলো, দুজনে সাক্ষাৎ হয়ে গেল। তাহলে একটি ট্রেন কলকাতা থেকে মধুপুর, দেখ কলকাতা থেকে মধুপুর যাচ্ছে, দেখ প্রথমে কি আছে, কলকাতা থেকে মধুপুর, তাই তো। তাহলে তারা সাক্ষাতের মধুপুরের ট্রেনটা কত, 1 ঘন্টা। তার মানে এই জায়গাটা যেতে কতক্ষণ সময় নিয়েছে, 1 ঘন্টা, যে কলকাতা থেকে মধুপুর। এবং মধুপুর থেকে কলকাতা, তার মানে সে কতক্ষণ টাইম নিয়েছে, অবভিয়াসলি তাহলে 4 ঘন্টা। তার মানে এইখান থেকে এই পর্যন্ত দূরত্ব যেতে তার কত সময় লেগেছে, 4 ঘন্টা। বোঝা গেছে কি বলে নি? ঠিক আছে, আমি এটাকে এক্স আওয়ারটাকে নিচে লিখছি, আর এখানেও এক্স আওয়ারটাকে নিচে লিখছি। ওকে, আচ্ছা, তাহলে সাক্ষাতের পর ও 1 ঘন্টায় মধুপুর পৌঁছে গেছে, সাক্ষাতের পর ওখানে 4 ঘন্টায়। স্বাভাবিক ব্যাপার, ওর যদি গতিবেগ বেশি হয় তাহলে ও বেশি দূরত্ব গেছে, এবং বেশি দূরত্ব গিয়ে কি করেছে, তারপরে অল্প সময় চলে যাবে। ও তো কম দূরত্ব অতিক্রম করেছিল, তাহলে ওর সময়টা বেশি লাগবে, সেই জন্য ওর এখানে ডিস্টেন্সটা বেশি লেগেছে। 4 ঘন্টা পরে সে কি করেছে বাবা, কলকাতায় পৌঁছেছে। খুব ভালো কথা। এবার আমি অঙ্কটা করবো কি করে, এটা তো আমি বুঝলাম। মানে তুই বলতে চাইছি আমি, তুই যদি এই ছবিটাকে এরকম ভাবে তুলিস, তুলে এখানে যদি ইসে করে দিস, তাহলে এই কালো কালিটা, এই যে কালো কালিটা, এই লাইনটা আর এই লাইনটা কি হয়ে যাবে বাবা, ওভারল্যাপ করে যাবে, তাই তো। তার মানে বোঝ, তাহলে এই যে এক্স ঘন্টা, এইটা 4 ঘন্টা, তার মানে মধুপুরগামী ট্রেন 1 ঘন্টা, মধুপুরগামী ট্রেনের এক্স ঘন্টায় যা যায়, কলকাতাগামী ট্রেন সেটা কি হয় বাবা, 4 ঘন্টায় যায়, তাই তো। তাই তো নাকি? দেখ বলছে মধুপুরগামী ট্রেন, তাই তো, মধুপুরগামী ট্রেন এক্স ঘন্টার দূরত্ব সমান সমান মধুপুরগামী ট্রেনের এক্স ঘন্টার দূরত্ব সমান সমান কলকাতাগামী ট্রেন, তাই তো, কলকাতাগামী ট্রেনের কি বাবা, 4 ঘন্টার দূরত্ব, তাই তো। তাহলে বল মধুপুরগামী ট্রেনের এক্স ঘন্টার দূরত্ব সমান সমান কলকাতাগামী ট্রেনের কত ঘন্টা দূরত্ব, 4 ঘন্টা দূরত্ব। এই যে এইটা আর এইটা সমান তো, তাই না? কারণ ও এক্স ঘন্টা যতটা চলে গেছে, পরে ওর সাক্ষাতের পর আসতে কতক্ষণ টাইম নিয়েছিল বাবা, 4 ঘন্টা টাইম নিয়েছিল। তার মানে এই দিকে ট্রেনটা এক্স ঘন্টা যতটা যায়, এই দিকে ট্রেনটা 4 ঘন্টায় ততটা যায়, সেটাই আমি ইকুয়াল করেছি। তাহলে বলতো মধুপুরগামী ট্রেনের 1 ঘন্টার দূরত্ব সমান সমান কলকাতাগামী ট্রেনের কি হবে বাবা, 4/x ঘন্টা দূরত্ব হবে কি হবে না? অবশ্যই হবে। ভালো কথা। থাকলো এরকম ভাবে
এবার তুই বল আবার, আবার দেখ আবার, তাহলে একদিকে আবার হয়ে গেছে কিন্তু সমান করা। আবার এইদিকে দেখ মধুপুরগামী ট্রেনের 1 ঘন্টার দূরত্ব, মধুপুরগামী ট্রেনের 1 ঘন্টার দূরত্ব সমান সমান আমি বলতে পারি না কলকাতাগামী ট্রেনের কত ঘন্টা দূরত্ব, এক্স ঘন্টা দূরত্ব, কারণ এইটা সমান তো। মানে সাক্ষাতের পর মধুপুরগামী ট্রেন 1 ঘন্টা যতটা গেছিল ও সেটা এক্স ঘন্টা ধরে এসে সাক্ষাৎ করেছিল, এদিক থেকে এক্স ঘন্টা এসেছিল, তাই নাকি? ওদিক থেকে কি করেছিল, এক্স ঘন্টা ধরে টুকুর টুকুর করে এসে ও এখানে সাক্ষাৎ করেছে, কিন্তু ও ততক্ষণে ও কি করেছে, সাক্ষাতের পর যেহেতু গতিবেগ বেশি 1 ঘন্টা সেই রাস্তাটা কি করেছে, কভার করে নিয়েছে। তাহলে আমি বলতে পারি আবার দেখ মধুপুর, মধুপুর গামী ট্রেনের 1 ঘন্টার দূরত্ব সমান সমান কলকাতা গামী ট্রেনের কত ঘন্টা দূরত্ব বাবা, বলো এক্স ঘন্টা দূরত্ব, তাই তো? আমি আর লিখছি না, এক্স ঘন্টার দূরত্ব, একই লেখা, তাই তো? তাহলে তুই আমাকে বল এদিকে দেখ বলছে এইখানে 4/x মানে মধুপুরগামী ট্রেন 1 ঘন্টা দূরত্ব সমান সমান কলকাতাগামী ট্রেনের 4/x ঘন্টা দূরত্ব। আবার একই জিনিস মধুপুরগামী ট্রেনের 1 ঘন্টা দূরত্ব সমান সমান কলকাতাগামী ট্রেনের x ঘন্টা দূরত্ব, তাই তো? তার মানে এই দুটো কি হবে, প্রশ্নানুসারে এই দুটো আমার সমান হবে। তাহলে আমি কি বলতে পারি প্রশ্নানুসারে, প্রশ্নানুসারে 4/x সমান সমান কত বাবা, x 4/x সমান সমান কত, x বলতে পারি না। তার মানে আমি কি বলতে পারি x স্কয়ার ইকুয়ালস টু কত 4, x স্কয়ার ইকুয়ালস টু কত 4, তার মানে কি x ইকুয়ালস টু কত √4, তার মানে x ইকুয়ালস টু কত প্লাস মাইনাস 2, তার মানে একটা হচ্ছে x ইকুয়ালস টু 2 আর x ইকুয়ালস টু কত বাবা -2। আর এটা তো বাবা কি বাবা হতে পারে না, তাই তো? আচ্ছা এবার দেখ একটু মাঝখানে ইস্যু হয়েছিল, ক্যামেরা একটু সমস্যা হচ্ছিল ক্যামেরার, ঠিক আছে? তো ওটা একটু ঠিক করলাম, যাই হোক। তাহলে এটা x ইকুয়ালস টু 2 হলো, এটা x ইকুয়ালস টু কত হলো -2 হলো। এবার আমার কাছে ঘটনা হচ্ছে x ইকুয়ালস টু 2 পেলাম, x ইকুয়ালস টু -2 পেলাম, তাহলে দূরত্ব তো নেগেটিভ, সরি হ্যাঁ দূরত্ব তো নেগেটিভ হতে পারে না, তাই এটা হতে পারে না। এইবার ঘটনা হচ্ছে আমি এই জিনিসটাকে রিপ্রেজেন্ট করব কি করে, x এর ভ্যালু হলো 2, তার মানে তুই বোঝ ও 2 ঘন্টায় যতটা যায় ও 4 ঘন্টায় ততটা যায়। তার মানে মধুপুরগামী ট্রেন 2 ঘন্টায় যতটা যাবে কলকাতাগামী ট্রেন 4 ঘন্টায় ততটা যাবে। তার মানে মধুপুরগামী ট্রেনের গতিবেগ কলকাতাগামী ট্রেনের গতিবেগের কি বাবা অবশ্যই দ্বিগুণ, তাই তো? তাহলে সুতরাং কি লিখবো, মধুপুরগামী ট্রেন, তাই তো? মধুপুরগামী ট্রেন 2 ঘন্টায় যে দূরত্ব অতিক্রম করে কলকাতাগামী ট্রেন কি বাবা, কলকাতাগামী ট্রেন 4 ঘন্টায় সেই দূরত্ব অতিক্রম করে। তাহলে বোঝ তাহলে মধুপুরগামী ট্রেন 2 ঘন্টায় যে দূরত্ব অতিক্রম করছে কলকাতাগামী ট্রেন তার ডবল সময় নিচ্ছে। তার মানে যদি সময় দ্বিগুণ হয়ে যায় তার মানে মধুপুরগামী ট্রেনের গতিবেগ কলকাতাগামী ট্রেনের গতিবেগের কি বাবা দ্বিগুণ, তাই তো? তাহলে কি লিখবো, মধুপুরগামী ট্রেনের গতিবেগ সমান সমান 2 গুণ কলকাতা, তাই তো? কলকাতাগামী ট্রেনের গতিবেগ, ঠিক আছে? তাহলে দেখ আশা করি তোরা বুঝতে পেরেছিস। এই যে ছবিটা, এই ছবিটাকে তুই যদি ভালো করে বুঝতে পারিস তাহলে কিন্তু তোর অঙ্কটার আর কোনো রকম কোনো সমস্যা থাকবে না, ঠিক আছে? এই ধরনের অঙ্ক যদি তোরা আরো চাস আমাকে বলবি, আমি এই ধরনের অঙ্ক এরকম ভাবে ছবির মাধ্যমে তোদেরকে কিন্তু ক্লিয়ার করে দেবো। কারণ এই ধরনের অঙ্ক তুই
নর্মালি যদি আমি এই ছবিটা না এঁকে সলভ করতাম, তাহলে কিন্তু তোর মাথার মধ্যে জিনিসটা খুব একটা বেশি ভালোভাবে আটতো না বা বুঝতি না। ঠিক আছে? তো অনেকেই বুঝতে পারে, কিন্তু যাদের সমস্যা হয় আমার তাদেরকে নিয়েই মেন কথা। ঠিক আছে? তো এই অঙ্কটা আজকে এই পর্যন্ত থাকলো, তাহলে এটা ভালো করে দেখে নে।